বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আছি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 123 নম্বর পৃষ্ঠার 3 নম্বর সৃজনশীল। নগদান বইয়ের 3 নম্বর সৃজনশীল, নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা হলো, ঘর কেটে নিলাম। আমরা জানি নগদ প্রাপ্তি জাবেদা হলো 5টা টাকার ঘর। নগদ প্রাপ্তি জাবেদা হলো 5টা টাকার ঘর। প্রথম আছে তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য ক্রেডিট। এই হলো 5টা টাকার ঘর। একটা খতিয়ান পৃষ্ঠা, একটা বিবরণের ঘর, একটা তারিখের ঘর। এই হলো আমার নগদ প্রাপ্তি জাবেদা ঘর। আমরা জানি যে নগদ প্রাপ্তি জাবেদায় দুইটা কথা দ্বারা যে এন্ট্রিগুলো হয় ওগুলো যাবে। একটা হলো নগদ আর একটা হলো ব্যাংকের দ্বারা। একটা হলো নগদ লেনদেন দ্বারা আর একটা হলো ব্যাংকের লেনদেন দ্বারা। নগদ যে টাকাগুলো পেয়েছি ওগুলা যাইবে, আর হলো দ্বিতীয়টা হলো চেক দ্বারা যে টাকাগুলো আমরা পেয়েছি ওগুলা যাইবে। 5 তারিখ আছে পণ্য বিক্রয় 45,000 টাকা, যা 60% চেকে, অবশিষ্টটা নগদে। তা আমরা জানি যে নগদ চেক পাওয়া আর নগদ পাওয়া সমান। তাহলে নগদ 60% পেয়েছে চেকে আর অবশিষ্টটা পেয়েছে নগদে, তাই পুরো টাকাটাই যাইবে। আমরা লিখতে পারি বিক্রয় লাগবো, নগদে ঘরে লাগবো 45,000 টাকা আর বিক্রয় ঘরে লাগবো 45,000 টাকা। দেখো মার্চ 5 তারিখ আমি কি বলছিলাম, বিক্রয় অথবা ক্রয় যদি হয় তাহলে এই জায়গায় আমার লেখার কোনো প্রয়োজন নাই, আর যদি লেখো তাও সমস্যা নেই, এরকম ড্যাশ চিহ্ন দিয়ে দিতে পারো। বিক্রয় অথবা ক্রয় লেখার কোনো প্রয়োজন নাই। যাবে হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদের ঘরে লেখো 45,000 টাকা আর বিক্রয় ঘরে লেখো 45,000 টাকা। তোমরা যদি এই জায়গায় বিক্রয় লেখো কোনো সমস্যা হইবে না, আর না লাগলেও কোনো সমস্যা হইবে না। বিক্রয়ের ঘর যেহেতু আছে তার জন্য আমরা এই জায়গায় বিক্রয় কথাটা লিখি না। 11 তারিখ আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। যদি ব্যাংক থেকে ঋণ নেই আমরা কি টাকা পেয়েছি, যাবে হলো নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক ঋণ। দেখো এই জায়গায় কিন্তু আমার কোনো ব্যাংক ঋণের ঘর নাই, ব্যাংক ঋণ কথাটা লিখে দেবো বিবরণের ঘরে। যাবে হলো নগদানের ঘরে, আর যে কথাটা যে এন্ট্রিটা কথায় যে এন্ট্রিটার কথা এই জায়গায় নাই ওই এন্ট্রিটা অন্যান্য ঘরে লিখে দেবো। তার জন্য লিখতে পারি ব্যাংক ঋণ। 11 তারিখ হলো ব্যাংক ঋণ হিসাব। ব্যাংক ঋণ আছে 50,000 টাকা, যাবে হলো নগদান হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণে কোনো ঘর নাই। আমি কি বলছি, যে কথাটা না থাকবে ওইটা অন্যান্য ঘরে যাই। তাহলে আমরা লিখতে দিতে পারি অন্যান্য ঘরে। নগদের ঘরে লাগলাম 50,000 টাকা আর অন্যান্য ঘরে লাগলাম 50,000 টাকা। যাবে হলো নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। 17 তারিখ এসে সুপ্তির নিকট থেকে 25,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 24,200 টাকা প্রাপ্তি। সুপ্তির কাছে আমি টাকা পেতাম 25,000 টাকা, সুপ্তি আমার দিচ্ছে 24,250 টাকা। যে কয় টাকা কম দিচ্ছে ওইটা হলো বাট্টা। তাহলে জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু এই জায়গায় ব্যক্তির নাম আছে তাহলে আমরা ব্যক্তির নামটা দেখে দেবো। 17 তারিখ সুপ্তি হিসাব। সুপ্তি হিসাব টাকা পেয়েছি 24,250 টাকা। টাকা পাইতাম হলো সুপ্তির কাছে 25,000 টাকা। সুপ্তি ছিল দেনাদার, দেনাদার ঘরে লেখা 25,000 টাকা। এবার দেনাদারের ঘর আছে তার জন্য দেনাদার ঘরে লিখে দিলাম। এই জায়গায় কিন্তু আমরা ব্যক্তির নামটা লিখে দিলাম, দেনাদার কিন্তু লিখলাম না, কারণ কি এই জায়গায় দেনাদারের ঘর আছে। আমি কি বলছি, এই জায়গা যে এন্ট্রিগুলো কথা আছে ওই এন্ট্রিগুলো বিবরণ করে লেখা যাবে না। ঠিক খতিয়ানের মতো, খতিয়ান যে খতিয়ানটা করি ওই খতিয়ানের ওই নামটা কিন্তু আমরা খতিয়ানের ভিতরে লিখতে পারি না। তার জন্য আমরা এই জায়গাও ওরকম লিখবো না। এই দুইটার মধ্যে পার্থক্য আছে কত, 750। এই 750 হলো আমার বাট্টার ঘরে, এই 750 হলো বাট্টার ঘরে। এটা হলো টাকা পেয়েছি সুপ্তির কাছ থেকে। 27 তারিখ আছে ব্যবসা পুরাতন কম্পিউটার বিক্রয়। পুরাতন একটি কম্পিউটার বিক্রি করছে, যাবে হলো নগদান হিসাব ডেবিট আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট।
নগদানের ঘর আছে, নগদের ঘরে লাগবো। আর হলো অফিস সরঞ্জাম বিক্রয় করছি, সম্পদ কমে গেছে, আমার সম্পদ হ্রাস পেয়েছে, পণ্যদ্রব্য কিন্তু আমি বিক্রি করি নাই। তার জন্য এই জায়গায় আমরা লিখে দেব অফিস সরঞ্জাম হিসাব, লিখে নগদের ঘরে লাগবো। আর অফিস সরঞ্জামের কোনো ঘর নাই, তার জন্য আমরা লাগবো অন্যান্য ঘরে। এটা বিক্রয় করছি, বলতে পারো যে বিক্রয় ঘর আছে, কিন্তু এটা কিন্তু সম্পদ বিক্রি করছি। এটা আমার সম্পদ কিন্তু প্রতিনিয়ত আমরা বিক্রি করি না, হয়তো বছরে একবার অথবা 5 বছর একবার, 10 বছর একবার এরকম বিক্রি করি। তার জন্য অফিস সরঞ্জামের কোনো ঘর নাই। যাবে হলো নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জামের কোনো ঘর নাই, তার জন্য দেবে অন্যান্য ঘরে। 27 তারিখ অফিস সরঞ্জাম হিসাব। অফিস সরঞ্জাম হিসাব যাবে হলো নগদান হিসাব ডেবিট আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জামের কোনো ঘর নাই, লাগবে অন্যান্য ঘরে 9000 টাকা। 31 তারিখ আছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। আমি কি বলেছিলাম, ব্যাংকের সাথে যে লেনদেনটা জড়িত এবং নগদ কথার সাথে যে লেনদেন গুলো জড়িত ওগুলো নগদ প্রাপ্তি যাবে তা দেয়। তাহলে আছে এনে ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর করলো বলতে আমার সুদ মাফ করে দিয়েছে, তাহলে আমার অ্যাকাউন্টে টাকা যোগ করছে। যাবে হলো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ মঞ্জুর হিসাব ক্রেডিট। আমি কি বলেছিলাম, ব্যাংকের সাথে লেনদেন আর নগদ কথা একই বোঝায়, তার জন্য আমরা লিখে দেবো ব্যাংক সুদ মঞ্জুর হিসাব লিখে নগদের ঘরে লাগবো আর অন্যান্য ঘরে লাগবো। এই এন্ট্রি গুলো নিয়ে কিন্তু এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। অনেক বইতে দেখবা চেকের মাধ্যমে যে লেনদেন গুলো হয় ওইটা নগদ প্রাপ্তি যাবে তাই নেয় না, কিন্তু বাস্তবে এটা নেওয়া উচিত। আধুনিক নিয়মে ব্যাংকের সাথে যে লেনদেন গুলো হয় এবং ওইটা যদি প্রাপ্তি হয়, তাহলে চেকের মাধ্যমে যদি প্রাপ্তি হয় ওই লেনদেন গুলো নগদ প্রাপ্তি জাবেদায় নেওয়া উচিত। আর নগদ প্রদান জাবেদা যদি চেকের মাধ্যমে কোনো লেনদেন হয়, ওইটা যদি চেক নাম্বার থাকে তাহলে ওইটা নগদ প্রদান জাবেদা যাইবে। আর যদি চেক নাম্বার না থাকে তাহলে ওই লেনদেন গুলা, ওই ব্যাংকের মাধ্যমে যে লেনদেন গুলা হয়েছে ওইটা নগদ প্রদান জাবেদা যাইবে না। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক সুদ মঞ্জুর হিসাব যাবে হলো নগদান হিসাব ডেবিট আর অন্যান্য হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক সুদের মঞ্জুরের কোনো ঘর নাই। 31 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর হিসাব। ব্যাংক সুদ মঞ্জুর হিসাব, টাকা আছে 1000 টাকা নগদের ঘরে আর অন্যান্য ঘরে 1000 টাকা। এই হলো আমার নগদ প্রাপ্তির জাবেদা। এখন আমরা সবগুলো যোগ করে দেব। দেখো এগুলো সব যোগ করা হলো 1,24,250। 1,24,250 এটা আছে 750, লেখো 750। এটা আছে 45,000, লেখো 45,000। এটা আছে 25,000, লেখো 25,000। আর এই কটা সব যোগ করলে 60,000, এই 60,000। এই হলো আমার একটা নগদ প্রাপ্তি জাবেদা।